কিশোর গ্যাং, মাদকের কারবার আর ছিনতাইকারীর দৌরাত্ম্য। রাজধানীর মোহাম্মদপুর যেন এক নিরাপত্তাহীন জনপদ। আমার মোবাইল এইখান থেকে আমি কথা মোবাইলটা টান দিলে গেছে। হ্যাঁ, দেন আমি পোস্ট দিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে যখন থাকি বাইরে বের হইতে ভয় লাগে। ৩-৪টা থানার সমান মামলা এখনো মোহাম্মদপুরে হয়। 4 থেকে 5টা থানার সম পরিমাণে অপরাধী বাস করে মোহাম্মদপুরে। চট্টগ্রামের রাউজান ও সন্ত্রাসের আখড়া। যুবদল নেতা মাসুদ হত্যার সবাই ভাড়াটে খুনি। অরিজিনাল কিলার, ওরা সন্ত্রাসী, ওরা আপনার কন্ট্রাক্টে মার্ডারও করে। স্বার্থ ইয়া করার জন্য আমার ভাইকে এই লোক দিয়ে মারানো হয়েছে। যে তার এই চেয়ারম্যান হবার পথের কাঁটা হিসেবে কেউ ভেবে এই কাজটা করলেন কিনা, সর্ব অ্যাঙ্গেলেই আমরা দেখছি। সংসদে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার পথে হাঁটছে বিএনপিও। নারায়ণগঞ্জে জামায়াত আমিরের অভিযোগ। বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। এখন বিএনপিও সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। ছুটির দিনে দেশের বিভিন্ন স্থানে সরব মন্ত্রী প্রতিমন্ত্রীরা তুলে ধরলেন সরকারের বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকারের চিত্র। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো হুমকি দেখছে না পুলিশ। সারা দেশে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। অর্থনীতির মহামন্দা এড়াতে সমঝোতা বললেন ট্রাম্প। হরমুজ প্রণালী বড় অস্ত্র প্রমাণ করল ইরান, বলছেন বিশ্লেষকরা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রূপা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। মোহাম্মদপুর যেন রাজধানীর এক নিরাপত্তাহীন জনপদ। কিশোর গ্যাং, মাদক কারবার আর ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। এমনকি অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপরেও হামলা করছে ছিনতাইকারীরা। বিশেষজ্ঞরা বলছেন মোহাম্মদপুরে শান্তি ফেরাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী বিশেষ পরিকল্পনা। মাসুদা লাবনীর প্রতিবেদন। রাজধানীর বুকে এক আতঙ্কের জনপদ যেন এই মোহাম্মদপুর। কিছুদিন শান্ত থাকার পর এখানে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে অপরাধীরা। ছিনতাইকারী, চাঁদাবাজ আর মাদক কারবারিদের প্রকাশ্যে দ্বন্দ্বে, খুন খারাপি ছাড়াও তাদের দৌরাত্ম্যে এখন সাধারণ মানুষের নিরাপত্তা তলানিতে। 17 জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় বেসরকারি কুরিয়ার সার্ভিস স্টেট ফার্স্টের অফিসে চাঁদা দাবি করে কয়েকজন। তাদের দেয়া 1 ঘন্টার মধ্যে চাঁদা না দেয় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। কালা ফারুক পরে আমগরে আপনারা বের হয়ে যান, পরে আমগরে বের হয়ে দিছে, পরে আমি খারাপ রয়েছি। আরেকবার গেছি, পরে দাপ পিতে বার করে দিছে, বের হয়ে যান, আপনার কোনো কথা নেই। এর একদিন আগে ছিনতাইকারী ধরতে গিয়ে তাদের হামলায় আহত হন আদাবর থানার ওসি ও এক এসআই। শুধু আদাবর নয়, পুরো মোহাম্মদপুরে প্রতিদিনই ঘটছে একাধিক ছিনতাইয়ের ঘটনা। এতে নিরাপত্তাহীন বোধ করছেন এলাকাবাসী। আমার মোবাইল এইখান থেকে আমি কথা মোবাইলটা টান দিলে গেছে। হ্যাঁ, দেন আমি পোস্ট দিলাম। মাঝে মধ্যে চিল্লাপাল্লা শুনি দিনে দুপুরে। বাচ্চা কাচ্চা নিয়ে যখন থাকি বাইরে বের হইতে ভয় লাগে, এই জন্য বাইরেও বের হই না ফ্যামিলি নিয়ে। পুলিশ বলছে অপরাধী আটক করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কারণ জামিনে বের হয়ে তারা আবারও অপরাধে জড়াচ্ছে। আমাদের এভারেজে প্রতিদিন প্রায় 550 থেকে 50-এর আশেপাশে 50+ মাইনাস আসামি আমরা বিভিন্ন অপরাধে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। 3-4টা থানার সমান মামলা এখনো মোহাম্মদপুরে হয়। 4 থেকে 5টা থানার সম পরিমাণে অপরাধী বাস করে মোহাম্মদপুরে। 4 থেকে 5টা থানার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হয় মোহাম্মদপুরে, কিন্তু থানা তো এক। বিশেষজ্ঞরা বলছেন কেবল চিরুনি অভিযান চালিয়ে সাময়িক স্বস্তি মিললেও অপরাধের পেছনের গডফাদারদের আইনের আওতায় আনা জরুরি। অনিরাপদ হয়ে পড়ছে, এগুলো আসলে দেশের প্রয়োজনই বন্ধ করা প্রয়োজন। নতুন করে সজ্জিত করে অথবা বিন্যাস করে মানুষের সামনে বা জনগণের সামনে তারা সেই কর্মপরিধি নিয়ে অথবা কর্মদক্ষতা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যাতে তারা ভূমিকা রাখে। এই এলাকার নিরাপত্তা নিশ্চিতে সরকারের বিশেষ নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে এলাকাবাসী। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।
রাজধানীর মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিংয়ে ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের পর তার নিজ বাসার নিচে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘাতকদের ধরতে চলছে অভিযান। চট্টগ্রামের রাউজানে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নেতা মাসুদুল হক চৌধুরীকে। পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডে যারা অংশগ্রহণ করেছেন সবাই ভাড়াটে খুনি। এদিকে হত্যাকাণ্ডে জড়িত 6 জনকে শনাক্ত করা হয়েছে, গ্রেফতার হয়েছে 1 জন। সম্প্রতি সন্ত্রাসের জনপদ হয়ে ওঠা রাউজানের মাসুদ হত্যাকাণ্ড নিয়ে আকরাম হোসেনের 3 পর্বের প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। 13 জুন দুপুরে রাউজানের পাহাড়তলী চৌমোহনী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে। দিনে দুপুরে ব্যস্ততম এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো রাউজানে। 3-4 জন ওখানে গাড়িতে ছিল, গাড়ি থেকে আইসা দেখতেছে মরে নাই, উনি দরবারাইতেছে। মরা নিশ্চিত করার জন্য ওনারা মাথা যেটা মারছে এটা তো মাথা মর্ষ কভার সিটি গেছে। নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিরা সবাই ভাড়াটে খুনি। ওরা হচ্ছে অরিজিনাল কিলার, ওরা সন্ত্রাসী, ওরা আপনার কন্ট্রাক্টে মার্ডারও করে। আরো মাস্টার মাইন্ড প্রমাণ করার জন্য বা তাদের স্বার্থ ইয়া করার জন্য আমার ভাইকে এই লোক দিয়ে মারানো হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, মাসুদ সাধারণত একা চলাফেরা করতেন না, তার সঙ্গে প্রায় সময়ই লোকজন থাকতো। 3-4 জন লোক ওনার সাথে অল টাইম থাকে। একা আসলো কেন? হয়তো ওনারা ইনফরমেশন দিয়ে আনছে, নাইলে একা তো ঘোরার কোনো কথাই না। নিশ্চিত উনি যে এখানে আসবে এটা ইনফরমেশন পাওয়ার পরে ওনারা এখানে আসি ওনারা অ্যাটাক করছে। পুলিশ বলছে, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নেপথ্যের সবাইকে শনাক্তের চেষ্টা চলছে। আমরা কিছু গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি যে যিনি মারা গিয়েছেন যুবদল নেতা, তিনি একটি ইউনিয়নের চেয়ারম্যান হবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যে তার এই চেয়ারম্যান হবার পথের কাঁটা হিসেবে কেউ ভেবে এই কাজটা করলেন কিনা। সর্ব অ্যাঙ্গেলেই আমরা দেখছি। আমরা আশাবাদী খুব শীঘ্রই এর গোড়ায় চলে যাব, উৎসে পেয়ে যাব। মাসুদকে কেন হত্যা করা হলো আর কার নির্দেশেই এই হত্যাটি সংঘটিত হলো, সেই রহস্য উন্মোচনের দাবি পরিবারের। চট্টগ্রামের রাউজান থেকে আকরাম হোসাইন, নিউজ 24। জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। এখন বিএনপিও সেই পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। আহ্বান জানান সরকারকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতের কর্মী সম্মেলন। অংশ নেন নগরীর বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা শাখার নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি সংসদে বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছে। সবখানে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে তারা। একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকে একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। তিনি আরো বলেন, ব্যবসায়ীরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নীরব চাঁদাবাজিতে অতিষ্ঠ। এই চাঁদাবাজরা ভালো থাকতে দিচ্ছে না। এই চাঁদাবাজ কারা, কোন দলের? নারায়ণগঞ্জবাসী আপনারা এদেরকে চিনেন কিনা? দলের নেতা হয়ে বলা হবে আমরা দুর্নীতির টুটি চেপে ধরব, আর ঘরে ঘরে চাঁদাবাজদেরকে লেলিয়ে দিবেন। কথার সাথে কাজের মিল নেই। মহানগর আমির মাওলানা আব্দুল জব্বারকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি। পরে মুন্সিগঞ্জে বার্ষিক রুকুন সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির। ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। ছুটির দিনে দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচিতে অংশ নিলেন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এসবের মধ্যে ছিল তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি, বিচার ব্যবস্থার সংস্কার, শিক্ষায় শৃঙ্খলা, খাল উদ্ধার ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়। উঠে এসেছে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকারের চিত্র। উত্তরের জনপদের দীর্ঘদিনের প্রত্যাশার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছে সরকার। ছুটির দিনে লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পরিদর্শনে যান পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। জানান দ্রুতই একনেকে উঠবে এই প্রকল্প। পানি রিজার্ভার তৈরি করা যায় এই ডিজাইনের মধ্যে, সেটাকে গুরুত্ব দিতে বলছেন উনি। যেটা আপনাদের দুঃখ আপনাদের আনন্দে পরিণত হবে এবং আপনাদের উৎপাদনে পরিণত হবে এবং অর্থনীতির বীজ চাঙ্গা হবে ইনশাল্লাহ। সাভারে এক কর্মশালায় যোগ দেন আইনমন্ত্রী। উঠে আসে মামলার জট কমানোর প্রসঙ্গ। মন্ত্রী বলেন, নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী সংস্কারের উদ্যোগ। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ, সংক্ষিপ্ত কোনো রূপ না এটা। তো দীর্ঘমেয়াদী পদক্ষেপে একটু সময় লাগবে এটা অনুধাবন করতে। শিক্ষা খাতেও আসছে নতুন কড়াকড়ি। রাজধানীতে এক আয়োজনে শিক্ষামন্ত্রী জানান, কর্মমুখী মানব সম্পদ গড়ে তুলতে চায় সরকার। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষা ব্যবস্থাকে পূর্ণ আদৌ থেকে বেরিয়ে এসে নতুন ভাবে যেন আমরা করতে পারি সেই যাত্রা তিনি শুরু করেছেন। দীর্ঘ 25 বছর পর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী নয়নের খাল উদ্ধারে শুরু হয়েছে অভিযান। অংশ নেন স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী। খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি মাননীয় সংসদ সদস্যের পরামর্শে, যে খালের দুই পাশে রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে তাতে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায়। রাজধানীতে ফল উৎসবের উদ্বোধনী আয়োজনে যোগ দেন তথ্যমন্ত্রী। আহ্বান জানান সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার। ফল বিনিময় করা, একসঙ্গে মিলে ফল খাওয়া, এটা কিন্তু একটা, আমি মনে করি শুধুমাত্র ছোটখাটো উৎসব না, এর কিন্তু একটা সুদূর প্রসারী সংস্কৃতি আছে। উন্নয়ন, সংস্কার, শিক্ষা, পরিবেশ ও সংস্কৃতি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারের অগ্রাধিকারের নানা দিক উঠে এসেছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বক্তব্যে। এবং সামাজিক ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার হুমকি নেই, তবে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছে পুলিশ। রাজধানীর স্বামীবাগে অভিযানে পুলিশের লুট হওয়া 2টি অস্ত্র ও 77 রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এটি ঘিরে এরই মধ্যে সরব অবস্থানে দলটির নেতাকর্মীরা। সবশেষ রাজধানীর শেরেবাংলা নগর ও মহাখালীতে ঝটিকা মিছিল বের করে তারা। আটক করা হয় 4 জনকে। এছাড়াও সিলেট, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করা হয় অন্তত 100 জনকে। পুলিশ বলছে কোনো নাশকতার আশঙ্কা নেই, তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন তারা। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। পুলিশ জানায়, রাজধানীর স্বামীবাগে অভিযান চালিয়ে জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুণ্ঠন হওয়া 2টি আগ্নেয়াস্ত্র ও 77 রাউন্ড গুলি সহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলকে 3 সহযোগী সহ গ্রেফতার করা হয়েছে। এর আগে 3টি অস্ত্র উদ্ধার হয়েছিল। সেখানে ছিল একটি টরাস পিস্তল, একটি রিভলভার আর একটা দেশীয় লোকাল মেড অস্ত্র। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপর যে হামলা করছিল, এটা এই সায়দাবাদ রেলগেটের এখানে, এই ঘটনার প্রেক্ষাপটে এখন পর্যন্ত 5টা অস্ত্র উদ্ধার হইল। সজলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। 4 জন গাঢ় নীল এবং হালকা অলিভ রঙে নতুন পোশাকে ফিরছে পুলিশ। এ সংক্রান্ত ঘোষণা দিয়ে একটি গেজেট প্রকাশ করেছে সরকার। পোশাক আগের রঙের কাছাকাছি হলেও এবার সবার প্যান্ট হবে খাকি।
পুলিশ সদর দপ্তর থেকে এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এতে সই করেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। এতে বলা হয়, জেলা সহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য গাঢ় নীল রঙের শার্ট হবে, সব মেট্রোপলিটন পুলিশের হবে হালকা অলিভ রঙের এবং সব পুলিশের প্যান্টের রং হবে খাকি। এছাড়া এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে। একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার ছেলে সাবিব আল মুজাহিদি। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কিডনি এবং হার্টের বিভিন্ন জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা নামের এক শিশু গৃহপরিচালিকার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, ভবনের 10ম তলা থেকে পড়ে গুরুতর আহত হয় রিক্তা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি বাসার বারান্দা থেকে নিচে পড়ে যায়। পাশে পাওয়া যায় একটি বালিশ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ। শব্দ শুই না, ও আর কি বিল্ডিং এর চতুর্পাশ ঘুরতেছে যে কোথাও কোনো কারেন্ট বা ইলেকট্রিক কোনো সমস্যা হয়েছে কিনা, শব্দ হলো এত জোরে। পরে ঘুরতে ঘুরতে আসছে, যখন এখানে আসছে, আসার পরে দেখেছে একটা বাচ্চা পড়ে রয়েছে। এখানে একটা বাচ্চা গৃহকর্মীর কাজ করে 10 তলায়, ওখান থেকে কিভাবে যেন পড়ে গেছে। আজও লালমনিরহাট ও মেহেরপুর সীমান্তে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 5 দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন 5 জন। এদিকে সারা দেশের সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে আছেন গ্রামবাসীও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সীমান্ত জুড়ে চলমান চাপা উত্তেজনার মধ্যেই আবারও পুশিন চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে তা পণ্ড হয়ে যায়। শুক্রবার ভোরে মেহেরপুরের খালপাড়া সীমান্তের 116 নং মেইন পিলারের কাছে 4 জনকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। গেট খুলে 116 নম্বর পিলার থেকে ওরা 3টা মহিলা 1টা পুরুষ ওদের পুশিনের চেষ্টা করে। তারপরে আমাদের বিজিবি ভাইরা ওদের রুখে দেয়। রুখে দেওয়ার পরে ওদের সীমানার দিকে পাঠিয়ে দেয়। অত বিজিবি তারা লোক ধরেছিল রাস্তায় থেকে। ধরে নিয়ে আসার পরে গ্রামবাসীকে ডাকলো, দেখি সে লোক ফেরত দিল যে তোমরা ইন্ডিয়ার লোক, ইন্ডিয়া যাও, কোনোভাবে আমাদের বাংলাদেশে আসার চেষ্টা করবে না। লালমনিরহাটের পাটগ্রামের কালীহাট সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির বাধায় ব্যর্থ হয় তা। আমরা বিজিবি এবং গ্রাম পুলিশ পাহারা আছি, লোক আসতে দেব না, আমরা সজাগ আছি, দেখবো। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 5 দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছে 5 জন। স্বাভাবিক আছে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্ত পরিস্থিতি। সতর্ক অবস্থানে আছে বিজিবি ও স্থানীয়রা। কোনো অবৈধ ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশিন যাতে হতে না পারে, সেভাবে আমরা তৎপরতা বৃদ্ধি রেখেছি। জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ সীমান্তে বিজিবি কড়া নজরদারি ও টহল অব্যাহত রেখেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে 1 ঘন্টার বৃষ্টিতে ফের জলমগ্ন নগরের সুলকবহর, কাতালগঞ্জ সহ কয়েকটি এলাকা। সবচেয়ে বেশি দুর্ভোগে সুলকবহরের বাসিন্দারা। অল্প বৃষ্টিতেই দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগে দিশেহারা তারা। এদিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তারা বলছেন, যেখানে জলমগ্ন হচ্ছে সেখানে চলছে জলাবদ্ধতা নিরসনের কাজ। চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট।
সকালের দিকে 1 ঘন্টার বৃষ্টিতেই যেন জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রামের নিম্নাঞ্চল এলাকা। নগরীর সুলভবহর, কাতালগঞ্জ, বাদুরতলা, চকবাজার, কেবি আমান আলী রোড সহ বেশ কিছু এলাকার সড়কে থই থই করছে পানি। পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে দোকানের মালামাল। কোনো জায়গায় হাঁটু পানি, আবার কোনো জায়গায় কোমর পানিতে দিশেহারা বাসিন্দারা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও কোনো কোনো জায়গায় এখনো জলাবদ্ধতা চরম আকার ধারণ করায় হতাশ বাসিন্দারা। আমরা জলাবদ্ধতার মাধ্যমে অনেক কষ্টতে আছি। এখানে অল্প বৃষ্টি হলে অনেক পানি হয়ে যায়। ওরা একটু সংস্কার করার পর একটু কমছে, কিন্তু এখন এরকম পানি উঠলে আমাদের বাচ্চাদের জন্য, সবার জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। স্থানীয়রা সচেতন হলেই এই সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব বলে মনে করেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আজকেও আমরা কাজ করতেছি, আপনাদের দেখতেছেন, আমরা আমার লোক নিয়ে এসেছি। আমি সকাল থেকে এখানে দাঁড়াইছি, আজ চেষ্টা করবো আমি চট্টগ্রামবাসীকে যাতে পানি মুক্ত করতে পারি, চেষ্টা করব। দ্রুত এই জলাবদ্ধতা থেকে মুক্তি চায় এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার অর্থ ও বাণিজ্য সংবাদ। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ, ব্রয়লার মুরগি এবং পোলাও চালের দাম। মাছের দামও ঊর্ধ্বমুখী। তবে সবজি ও মুদি পণ্যের দাম স্থিতিশীল। বাজেট উপস্থাপনের পর অন্যান্য বছরের মতো বাজারে নেতিবাচক প্রভাব না পড়ায় স্বস্তিতে ক্রেতারা। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। প্রতি কেজি দেশি পেঁয়াজ আগের সপ্তাহে যেখানে বিক্রি হয়েছে 35 টাকায়, এক সপ্তাহের ব্যবধানে 5 টাকায় বেড়ে তা বিক্রি হচ্ছে 40 টাকায়। তবে সবজির দাম স্থিতিশীল। 60 থেকে 70 টাকা কেজিতে মিলছে পেঁপে, বেগুন, করলা, ঢেঁড়স, পটল। পেঁয়াজ তো গত সপ্তাহে আসলো 30-35 এরকম বেচছে, আর এই সপ্তাহে 40 টাকা হয়েছে। 5 টাকা রেট আর কি বেশি। দাম তো একই নিয়ন্ত্রণে আছে, মোটামুটি বেশি একটা বাড়ে নাই তো। হ্যাঁ, স্থিতিশীল এরকমই আসিল গত এক সপ্তাহ থেকে 60 থেকে 80 টাকা। ক্রেতারা বলছেন অন্যান্য বছর সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনের পর বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, তবে এবার বাজেট প্রস্তাবের এক সপ্তাহ পরও তেমন কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। এতে স্বস্তিতে আছেন তারা। তবে 60টি নিত্যপণ্যে শুল্ক তুলে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে তার কোনো সুফল এখনো পাচ্ছে না ক্রেতারা। উল্টো পোলার চালের দাম বেড়েছে কেজিতে 30 টাকা। এখন আপনার পোলাও চালের কেজি 140 থেকে শুরু করে 150 পর্যন্ত আছে। এখনো এখন অ্যাফেক্ট হয়নি, হইতে পারে পরে, এখন অ্যাফেক্ট করেনি এখনো। আস্তে আস্তে করবে, অবশ্যই করবে, যে অবশ্যই করবে। এক সপ্তাহের ব্যবধানে ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগির দাম 160 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়। সোনালী মুরগির কেজি 330 টাকা। তবে ডিমের দাম বাড়েনি, ডজন বিক্রি হচ্ছে 120 টাকায়। কিছুটা বেড়েছে মাছের দাম। বাড়ছে, এখন একটু কম তো মাছ, এই জন্য। আর কারণ হলো মনের খামারে আস্তে আস্তে মাল কম হইতেছে, এই কারণে মনের মালের ক্রাইসিস পড়তেছে। এভাবে যদি দাম বাড়তে থাকে আমাদের জন্য তো কেনাকাটা করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ক্রেতারা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ থামাতে অবশেষে রাজি হয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টা থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির আলোচনায় ইরানের অন্যতম প্রধান শর্ত ছিল লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা। নতুন এই যুদ্ধবিরতির মাধ্যমে সেই শর্ত বাস্তবায়নের পথ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ইরানের সহায়তায় চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবার জানাবো খেলার সংবাদ। দ্বিতীয় টি-20 ম্যাচে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে 7 রানে হেরে গেছে টাইগাররা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। চট্টগ্রামে যেন দেখা গেল একই ম্যাচের দুটি ভিন্ন গল্প। প্রথম ইনিংসে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে লড়াকু সংগ্রহ করে টিম অস্ট্রেলিয়া। অন্যদিকে রান তাড়ায় বাংলাদেশের গল্পটা ছিল ঠিক উল্টো। ম্যাচের অর্ধেকেরও বেশি সময় নিয়ন্ত্রণ ছিল টাইগারদের হাতে। তবে শেষ পর্যন্ত একের পর এক ভুল সিদ্ধান্ত আর কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে 7 রানে হারে তাওহিদ হৃদয়ের দল।
সাগরিকায় আগে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই চাপে পড়ে অজিরা। 40 রানেই নেই 3 উইকেট। তবে 97 রানে জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। রেনশোর 89 ও ডেভিডের 45 রানের উপর ভর করে 196 রানের বড় সংগ্রহ পায় অজিরা। 197 রানে বিশাল লক্ষ্য তারা করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 72 রান করে টাইগাররা। তানজিদ 30 রান করে ফিরলেও এক প্রান্ত ধরে রাখেন সাইফ হাসান। সাইফ ও ইমনের 53 রানের জুটিতে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে। লোয়ার মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ শামীম সাকলাইনরা। তাতে আর সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে তাওহিদ হৃদয় একাই লড়াই চালিয়ে যান। তার ব্যাট থেকে আসে 35 রান। 189 রানে থামে টাইগারদের ইনিংস। তাজবিশ অরুণ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।